লাস্টের লেকচারের ধারাবাহিকতায় এই লেকচারে আলোচনা করব যে স্পর্শক এবং অভিলম্বের কনসেপ্টকে কিভাবে ডিফারেন্সিয়েশনের অ্যাপ্লিকেশনের সাথে রিলেট করা যায়। লাস্টের লেকচারে স্পর্শক এবং অভিলম্বকে কেমনে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে নির্ণয় করা যায় এর কিছু বেসিক প্রবলেম দেখেছি। আজকে ওই কনসেপ্টগুলি কাজে লাগিয়ে আরো কিছু প্রবলেম সলভ করব। তো লেকচারটি শুরু করার আগে সাজেস্ট করব যে তোমরা যারা আগের ভিডিওগুলি দেখোনি অথবা তোমাদের যাদের জানা নেই যে ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট দিয়ে কিভাবে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে হয়, তারা এই প্লেলিস্টের আগের ভিডিওগুলি দেখে আসতে পারো। কারণ ওগুলো যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে আজকের এই বেসিক প্রবলেমগুলি বুঝতে পারবে না। সো চলো শুরু করা যাক। সো আজকের লেকচারের ফার্স্টের এই প্রবলেমে বলা আছে যে দেখাও যে √x প্লাস √y প্লাস √a, অর্থাৎ এটা একটা বক্ররেখার সমীকরণ। এটা যে কোনো স্পর্শক কর্তৃক অক্ষ দুটি থেকে কর্তিত অংশের যোগফল ধ্রুবক। অর্থাৎ এই বক্ররেখার উপর আমরা যে কোনো বিন্দুতেই স্পর্শক নিই না কেন, ওই স্পর্শক x অক্ষ থেকে এবং y অক্ষ থেকে যেই পরিমাণে অংশ কর্তন করবে সেটা যোগফল হবে ধ্রুবক। অর্থাৎ ওই যোগফলটা সবসময় সেমই থাকবে। কোশ্চেন থেকে সহজে বোঝার জন্য আমি এই বক্ররেখার গ্রাফটা তোমাদেরকে একটু দেখাই। এর গ্রাফ হবে কিছুটা এরকম। এখন যদি এই গ্রাফের আমি যে কোনো দুটা পয়েন্টে আমি যদি স্পর্শকটা নিই, আমি প্রথম গ্রাফের সে এই বিন্দুতে স্পর্শক অঙ্কন করলাম এবং এই সেম বক্ররেখার সে নিচে একটা বিন্দুতে আমি একটা স্পর্শক অঙ্কন করলাম এবং আমি ধরে নিই যে এই প্রথম গ্রাফের যে স্পর্শকটা অঙ্কন করলাম এটা এক্স অক্ষ থেকে যে এই পরিমাণে অংশ কর্তন করতেছে এটা হলো এ পরিমাণ, এবং ওয়াই অক্ষ থেকে যে এই পরিমাণে অংশ কর্তন করতেছে এটা হলো বি পরিমাণ। সেম আমি দ্বিতীয়টার ক্ষেত্রে ধরলাম যে এটা হলো এ প্রাইম পরিমাণ এবং এই ছেদকৃত অংশটি এটা হলো বি প্রাইম পরিমাণ। সো এখন প্রশ্নে বলা আছে যে আমি বক্ররেখার যে কোনো স্পর্শকই নিই না কেন, অর্থাৎ আমি যেহেতু এখানে দুটা স্পর্শক নিলাম, সো দুটা স্পর্শকের ক্ষেত্রেই এদের অক্ষ থেকে কর্তিত অংশের যোগফল হবে ধ্রুবক। অর্থাৎ প্রথম স্পর্শকের জন্য এই কর্তৃত অংশের যোগফল কত হবে? এ এবং বি এর যোগফল, অর্থাৎ এ প্লাস বি। এবং দ্বিতীয় স্পর্শকের জন্য অক্ষ থেকে কর্তিত অংশের যোগফল, অর্থাৎ এ প্রাইম প্লাস বি প্রাইম। এই যোগফলটা থাকবে সবসময় ধ্রুবক, অর্থাৎ এদের ভ্যালুটা থাকবে আসলে সেম। এবং আমি এটা দেখালাম শুধুমাত্র দুটা বিন্দুর জন্য, কিন্তু প্রশ্নে যেহেতু যে কোনো স্পর্শক বলছে, অর্থাৎ এই বক্ররেখার উপর তুমি যে কোনো বিন্দুতে স্পর্শক টানো না কেন, ওরা যে এক্স অক্ষকে এবং ওয়াই অক্ষকে একটা নির্দিষ্ট অংশে ছেদ করতেছে, ওই ছেদকৃত অংশটার যোগফল তোমরা সবসময় সেমই পাবা। অর্থাৎ এই এর ভ্যালু এবং বির ভ্যালুটা কম বেশি হইতে পারে। যেমন এখানে দেখো এর ভ্যালুটা চাইতে এই প্রাইমের ভ্যালুটা তো বেশি, কিন্তু দেখো আবার এখানকার বি এর চাইতে বি প্রাইমের ভ্যালুটা কম। অর্থাৎ একটা বেড়ে গেছে, ওটাকে ব্যালেন্স করার জন্য আর একটা কমে আসছে। অর্থাৎ এইরকম যে কোনো বিন্দুতে যখন তুমি স্পর্শক টানবা, ওই ভ্যালুগুলা ব্যালেন্স হয়ে দেখবা যে ভ্যালুগুলা চেঞ্জ হয়ে গেলেও এদের যোগফলটা সবসময় ধ্রুবকই আছে। সো আমার মনে হয় তোমরা প্রশ্নের কনসেপ্টটা বুঝতে পারছো। এখন আমরা দেখি যে এই কনসেপ্টটাকে আমরা প্রমাণ করব কেন। এখানে যেহেতু আমাদের যে কোনো স্পর্শকের জন্যই এই কনসেপ্টটাকে প্রুফ করতে হবে, সো এই জন্য আমি এই বক্ররেখার যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট ধরে নিলাম x1, y1। সো আমি যদি এই যে কোনো র্যান্ডম পয়েন্টের স্পর্শকের জন্য এই কনসেপ্টটাকে প্রুফ করি, তাহলে তো এটা বক্ররেখার উপর যে কোনো বিন্দুর জন্য প্রমাণিত হবে। সো এখন আমাদের কাজ হবে যে x1, y1 বিন্দু দেওয়া যায় এমন স্পর্শকের সমীকরণ বের করা এবং ওই স্পর্শকের সমীকরণকে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1 এই ফরম্যাটে নিয়ে আসা। কারণ তোমরা যারা সরলরেখার কনসেপ্ট জানো তারা অবশ্যই জানো যে x বাই a, এখানে যে a টার্ম আছে এটা হলো সরলরেখা x অক্ষকে কি পরিমাণে কর্তন করছে বা ছেদ করছে, এবং এই b টার্ম দ্বারা বোঝায় যে এই সরলরেখা y অক্ষকে কি পরিমাণ অংশে কর্তন করছে। এবং আমাদের তো এই ম্যাথে এটাই প্রয়োজন যে এই স্পর্শকটা x অক্ষকে এবং y অক্ষকে কি পরিমাণে অংশে ছেদ করছে, কারণ ওটা আমরা বের করব, এরপরে ওটা যোগ করে প্রমাণ করব যে এটা হলো ধ্রুবক। সো আমি যদি এই ম্যাথের পুরো অ্যালগরিদমটা বলি, তাহলে এই ম্যাথটাকে প্রুফ করার জন্য আমাদের প্রথমে একটা র্যান্ডম পয়েন্ট ধরে নিতে হবে
এরপরে র্যান্ডম পয়েন্টের ডিফারেন্সিয়েশনের মাধ্যমে স্পর্শকে সমীকরণটা বের করতে হবে। এরপর ওটাকে এই ফরম্যাটে নিয়ে এসে এর এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে ছেদকৃত অংশ বের করে যোগ করতে হবে। সো এখন আমাদের কাজ হবে যে ফার্স্টলি এই বক্ররেখার স্পর্শকের সমীকরণ বের করা, এবং ওটা বের করার জন্য তোমরা জানো যে বক্ররেখার স্পর্শকের সমীকরণ বের করতে হয় ডিফারেন্সিয়েশনের কনসেপ্টের মাধ্যমে। লাস্টের লেকচারে এটা ইন ডিটেল আলোচনা করেছি, তবে আজকে দেখো আরেকবারও বলে দিচ্ছি যে আমরা যেহেতু এই x1, y1 দিয়ে যায় এমন একটা স্পর্শকের সমীকরণ বের করব, এবং স্পর্শক যেহেতু একটা সরল রেখা, তাহলে এই সরল রেখার সমীকরণ হবে অবশ্যই y মাইনাস y1 ইকুয়াল টু ঢাল ইন্টু x মাইনাস x1, অর্থাৎ এক বিন্দুগামী সরল রেখার সমীকরণ। সো এখানে যেহেতু আমি বিন্দুটাকে x1, y1ই ধরে নিয়েছি, সো এটা তো এইরকমই হবে। সো এখন যদি শুধুমাত্র আমি x1, y1 বিন্দুতে স্পর্শকের ঢাল অর্থাৎ এমটা বের করে নিই, তাহলে তো আমি স্পর্শকের সমীকরণটা পেয়ে যাব। এবং বক্ররেখার যে কোনো বিন্দুতে স্পর্শকের ঢালই হলো ওই বিন্দুতে ওই ফাংশনের ডেরিভেটিভ। এজন্যই আসলে বললাম যে আমরা যদি স্পর্শকের সমীকরণটা নির্ণয় করতে চাই, অবশ্যই আমাদের এই বিন্দুতে প্রথমে ফাংশনের ডেরিভেটিভটা নির্ণয় করতে হবে। সো আমরা প্রথমে এটাকে ডিফারেন্সিয়েশন করব, এরপরে ওখানে x1, y1টা বসিয়ে দেব। অর্থাৎ এখানে ফাংশনটা দেওয়া ছিল রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই ইকুয়াল টু রুট ওভার এ। সো বাম পাশে ডিফারেন্সিয়েশন করলে রুট এক্স কে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যাবে 1/2 রুট এক্স, রুট ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যাবে 1/2 রুট ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স, এবং এ যেহেতু কনস্ট্যান্ট তাহলে ডান পাশে পুরো টার্মই কনস্ট্যান্ট, অর্থাৎ ডান পাশে পাওয়া যাবে 0। সো এখান থেকে আমরা ডিওয়াই ডিএক্স বের করতে পারি। দেখো দুটা টার্মের মধ্যে হাফ ছিল এবং ডান পাশে যেহেতু 0, সো আমরা হাফটাকে বাদ দিয়ে দিতে পারি। এরপর আমরা যদি 1/√x কে ডান পাশে নিয়ে যাই তাহলে নিচে থাকবে একটা রুট এক্স। এরপর আমরা যেহেতু ডিওয়াই ডিএক্সটা বের করব, এর কোফিশিয়েন্টটাকেও তো ডান পাশে পার করব, সো রুট ওয়াইটা এখানে উপরে চলে আসবে। অর্থাৎ এই ফাংশনের একটা জেনারেল ডেরিভেটিভ হলো মাইনাস রুট ওভার ওয়াই বাই রুট ওভার এক্স। সো আমরা বের করলাম এটা জেনারেল ডেরিভেটিভ, কিন্তু আমাদের বের করতে হবে কোন বিন্দুর জন্য? x1, y1 বিন্দুর জন্য। সো x1, y1 পয়েন্টের ডেরিভেটিভ অর্থাৎ dy dx at x1, y1 পয়েন্ট, এটা নির্ণয় করব। জাস্ট আমরা যে ডেরিভেটিভের ফাংশনটা পাইলাম এখানে x এর জায়গায় x1 বসাতে হবে এবং y এর জায়গায় y1 বসাতে হবে, অর্থাৎ মাইনাস রুট ওভার x1 বাই রুট ওভার y1 বাই রুট ওভার x1। সো আমরা এই স্পর্শকের ঢাল পেয়ে গেলাম, অর্থাৎ m এর ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে আমরা ডিরেক্টলি স্পর্শকের সমীকরণটা বলতে পারি y মাইনাস y1 ইকুয়াল টু ঢাল, অর্থাৎ মাইনাস রুট y1 বাই রুট x1 ইন্টু x মাইনাস x1। সো এটা হলো আমাদের সে নির্ণেয় স্পর্শকের সমীকরণ, কিন্তু বলেছিলাম যে এই স্পর্শকের সমীকরণকে আমাদের নিয়ে আসতে হবে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1 ফরম্যাটে। কারণ একমাত্র এই ফরম্যাটে আনলে তো আমরা বুঝতে পারবো যে এটা x অক্ষ এবং y অক্ষ থেকে কি পরিমাণ অংশ কর্তন করতেছে। সো ফার্দার ক্যালকুলেশনের জন্য আমি প্রথমে এখানে একটু ইরেজ করে নিই। ওকে, সো আমরা প্রথমে এটাকে একটু জাস্ট সিম্পলিফাই করে নিই। যদি আমি ক্রস গুণন করি তাহলে নিচের রুট ওভার x1 এই বাম পাশের এই y এবং y1 এর সাথে গুণন হয়ে যাবে, অর্থাৎ আমরা পাবো রুট ওভার x1 ইন্টু y মাইনাস রুট ওভার x1 y1, এবং ডান পাশে যদি এই রুট y1 দিয়ে ভিতরে দুটাকে গুণ করে দিই তাহলে পাবো মাইনাস x রুট ওভার y1, মাইনাস দিয়ে ভিতরে গুণ করে দিলে মাইনাসে মাইনাসে প্লাস অ্যান্ড x1 রুট y1। এখন যদি আমরা এই সমীকরণটাকে x বাই a প্লাস y বাই b এই ফরম্যাটে আনতে চাই, তাহলে আমাদের বাম পাশে থাকতে হবে এই যে x এবং y, অর্থাৎ চলক সম্বলিত টার্মগুলা। সো এখন আমরা এখানে x এবং y সম্বলিত টার্মগুলাকে বাম পাশে নিয়ে আসি এবং ধ্রুবকগুলাকে ডান পাশে দিই। সো এখানে চলক আছে এই টার্মে এই যে y, এবং চলক আছে ডান পাশে এই টার্মে x। সো x এর টার্মটাকে আমরা এখানে বাম পাশে নিয়ে আসি, অর্থাৎ x রুট y1 এবং বাম পাশে আগে থেকে ছিল প্লাস রুট x1y, দেন ডান পাশে এই কনস্ট্যান্ট টার্ম x1
রুট ওয়াই ওয়ান, এবং বাম পাশে যে কনস্ট্যান্ট টার্মটাকে আমরা ডান পাশে নিয়ে আসি, অর্থাৎ প্লাস রুট ওভার এক্স ওয়ান ওয়াই ওয়ান। এই টার্মগুলোকে আমি ধ্রুবক বা কনস্ট্যান্ট কেন বলতেছি এটা মনে হয় তোমরা বুঝতে পারতেছো, কারণ এই যে এক্স ওয়ান ওয়াই ওয়ান এগুলা কি আসলে এই যে পয়েন্ট ছিল না, এই বিন্দুর স্থানাঙ্ক গুলা তো আসলে ধ্রুবকই হবে। এই জন্য আমি এই বিন্দুর স্থানাঙ্ক গুলাকে ধ্রুবক ধরে এই সবগুলাকে আমি ডান পাশে পার করে দিলাম। এখন যদি আমরা এই রাইট সাইডের ধ্রুবক অংশটাকে এই বাম পাশে নিয়ে এসে ভাগ করে দিই, তাহলে কি এই ফরম্যাটে চলে আসবে না? কারণ যখন এটা দিয়ে ভাগ করে দেব, এক্স এর নিচেও ধ্রুবক থাকবে, ওয়াই এর নিচেও ধ্রুবক থাকবে, এবং ডান পাশে ওয়ান হয়ে যাবে। তবে ওটা করার আগে আমি রাইট সাইডে একটু ক্যালকুলেশন করব, তাহলে দেখতে পারবা যে এখানে রাইট সাইডটা অনেক ছোট হয়ে আসতেছে। এখানে দেখো লেফট সাইডটা যেমন ছিল আমি তেমনই রাখবো, এবং রাইট সাইডে দুটা টার্মের মধ্যে কমন নেওয়া যায় রুট ওভার এক্স ওয়ান এবং রুট ওভার ওয়াই ওয়ান। সো প্রথম টার্মে যদি আমরা রুট ওভার এক্স ওয়ান রুট ওভার ওয়াই ওয়ান কমন নিই, তাহলে রুট ওভার ওয়াই ওয়ান চলেই গেল, এবং এক্স ওয়ান থেকে যদি রুট ওভার ওয়াই ওয়ান রুট ওভার এক্স ওয়ান চলে আসে, তাহলে ওখানে শুধু একটা রুট ওভার এক্স ওয়ান বাকি থাকলো। অনুরূপ ভাবে দ্বিতীয় টার্মটা দেখো, যে রুট ওভার এক্স ওয়ান তো নিয়ে নিলা, তাহলে ওয়াই ওয়ান এর মধ্যে থেকে যদি রুট ওভার ওয়াই ওয়ানটা নিয়ে নাও, তাহলে এখানে শুধু একটা রুট ওভার ওয়াই ওয়ান থাকে। সো এখন এখানে আমরা পাইছিলাম বাম পাশে ছিল এক্স রুট ওভার ওয়াই ওয়ান, দেন রুট ওভার এক্স ওয়ান ওয়াই, এবং ডান পাশে আমি কমন নিয়েছিলাম রুট ওভার এক্স ওয়ান ইন্টু রুট ওভার ওয়াই ওয়ান। এখন এই যে টার্ম আছে এটার একটা আসলে ভ্যালু বসানো যাবে। আমি যে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুটা ধরে নিলাম, এটাকে বক্ররেখার উপরে ছিল না। সো এই বিন্দুটা যদি বক্ররেখার উপরে থাকে, তাহলে এই বিন্দু কিন্তু অবশ্যই এই বক্ররেখার সমীকরণটাকে স্যাটিসফাই করবে। অর্থাৎ আমরা এই বিন্দুটাকে এই সমীকরণে বসিয়ে দিতে পারি। সো ওই বিন্দুটা যদি এই সমীকরণে বসিয়ে দেওয়া যায়, তাহলে পাওয়া যাবে রুট ওভার এক্স ওয়ান প্লাস রুট ওভার ওয়াই ওয়ান ইকুয়াল টু রুট ওভার এ। এবং এই রাইট সাইডটা দেখো তো, রাইট সাইডের এই অংশে কে বাম অংশটাই আসছে না, যে রুট ওভার এক্স ওয়ান প্লাস রুট ওভার ওয়াই ওয়ান। তাহলে আমরা এটার সাথে যে এই গুণনের অংশটা ছিল ওটাকে আমরা লিখে দিতে পারি রুট ওভার এ। সো এই টাইপের যতগুলো ম্যাথ দেখবা প্রতিটা ক্ষেত্রেই আসলে ওই পয়েন্টকে স্যাটিসফাই করে যে ইকুয়েশনটা পাওয়া যায় ওটার ভ্যালু বসানো যায়। নেক্সটের ম্যাথগুলো যখন করব তখন আরো ভালোভাবে বুঝতে পারবা। সো এখন দেখো তো রাইট সাইডটা অনেক ছোট এবং সিম্পলিফাইড হয়ে গেল। এখন এই অংশটাকে তুমি বাম পাশে নিয়ে এসে ভাগ করে দাও, তাহলে আগের ফরম্যাটে পেয়ে যাবা। সো এখানে যদি আমরা ডান পক্ষকে বাম পক্ষে নিয়ে এসে ভাগ করে দিই, তাহলে পাবো এক্স রুট ওভার ওয়াই ওয়ান, এবং নিচে নিয়ে আসবো তাই পুরাটা, অর্থাৎ রুট ওভার এক্স ওয়ান ইন্টু রুট ওভার ওয়াই ওয়ান ইন্টু রুট ওভার এ। দেন এই সেকেন্ড টার্মে যদি আমরা ভাগ করি, তাহলে নিচে একই জিনিসে আসবে রুট ওভার এক্স ওয়ান রুট ওভার ওয়াই ওয়ান ইন্টু রুট ওভার এ। এবং যেহেতু এই পুরা সাইডটাকে বাম পাশে নিয়ে আসছি, ডান পাশে কি আছে শুধুমাত্র ওয়ান। সো একটু যদি সিম্পলিফাই করো, তাহলে পাবা যে এখান থেকে এই রুট ওভার ওয়াই ওয়ান ক্যান্সেল, রুট ওভার এক্স ওয়ান ক্যান্সেল। সো ফার্স্ট টার্মে থাকতেছে এক্স বাই রুট ওভার এক্স ওয়ান ইন্টু রুট ওভার এ, সেকেন্ড টার্মে থাকতেছে ওয়াই বাই রুট ওভার ওয়াই ওয়ান ইন্টু রুট ওভার এ, এবং রাইট সাইডে ওয়ান। এখন এই সমীকরণে যে রুট ওভার এক্স ওয়ান এবং রুট ওভার এ থাকলো, ওটাই কিন্তু হলো যে এই স্পর্শকটা এক্স অক্ষ থেকে কতটুকু ছেদ করছে, অর্থাৎ ওটাকে আমরা এই এ বলে দিতে পারি। এবং এই ওয়াই বাই রুট ওভার ওয়াই ওয়ান ইন্টু রুট ওভার এ, এই টার্মটা দ্বারা বোঝাচ্ছে এই স্পর্শকটা ওয়াই অক্ষ থেকে কতটুকু ছেদ করছে, অর্থাৎ এটাকে আমরা এই বি আসলে বলতে পারি। এবং প্রশ্নে প্রমাণ করতে বলছে যে এই যে দুটা কর্তিত অংশ, অর্থাৎ রুট ওভার এক্স ওয়ান রুট ওভার এ এবং রুট ওভার ওয়াই ওয়ান রুট ওভার এ, এই দুটার যোগফল হলো ধ্রুবক। সো এখন শুধু আমরা এই দুটো অংশকে যোগ করে দেখি যে কি ভ্যালু পাওয়া যায়। সো আমরা বলতে পারি এটাকে কর্তিত অংশের যোগফল রুট ওভার এক্স ওয়ান ইন্টু রুট ওভার এ প্লাস রুট ওভার ওয়াই ওয়ান ইন্টু রুট ওভার এ। এখন দুটা টার্মের মধ্যে থেকে রুট ওভার এ কমন নেওয়া যায়,
এবং এখানে দেখো আবারও আসতেছে একই টার্ম, যেটা সমান লেখা যাবে রুট ওভার এ। সো এটা আসতেছে রুট ওভার এ ইন্টু রুট ওভার এ, যেটার ভ্যালু আসতেছে এ। সো এখানে যে আমরা এই কর্তৃত অংশের যোগফল বের করলাম, এটার ভ্যালু আসলো এ। এটা কি ছিল? এই সমীকরণের একটা ধ্রুবক ছিল না? এখন যদি আমি x1, y1 না নিয়ে যদি আমি এই বক্ররেখার উপর একটা পয়েন্ট সে 1,2 নিলাম, অথবা মনে করে এই বক্ররেখার উপরের অন্য যে কোনো একটা পয়েন্ট 2,5 নিলাম, আমি এখানে যে পয়েন্টে নেই না কেন এই যোগফলটা তো সবসময় এ থাকতেছে, এটার উপর তো পয়েন্টের কোনো প্রকার ইফেক্ট নেই। সো আমি এখানে যে কোনো বিন্দুই নিই না কেন এই কর্তৃত অংশগুলোর যোগফল হবে ধ্রুবক। এটা দেখো আমরা প্রুফ করলাম। সো পুরো ম্যাথটাকে যদি আমি সামারাইজ করি, তাহলে বলা যাবে যে আমাদের যে কোনো স্পর্শকের কর্তৃত অংশের যোগফল ধ্রুবক এটা প্রমাণ করতে হইতো। এই জন্য আমরা বক্ররেখার উপর একটা র্যান্ডম পয়েন্ট ধরে নিয়ে ওই র্যান্ডম পয়েন্টে যাই এমন একটা স্পর্শকের সমীকরণ বের করলাম। এরপর ওই স্পর্শকের সমীকরণটাকে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 এই ফরম্যাটে নিয়ে আসার মাধ্যমে এক্স অক্ষকে এবং ওয়াই অক্ষকে কোন অংশে ছেদ করতেছে, অর্থাৎ এই অংশটুকু এবং ওয়াই এই অংশটুকু। সো পুরো ম্যাথটাকে যদি সামারাইজ করতে চাই, তাহলে বলা যায় যে আমাদের এই বক্ররেখার যে কোনো বিন্দুতে স্পর্শক এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে যে পরিমাণে অংশ ছেদ করতেছে তাদের যোগফল ধ্রুবক, এটা প্রমাণ করতে হইতো। এই জন্য আমরা প্রথমে একটা র্যান্ডম বক্ররেখা x1, y1 ধরে নিয়েছি। এরপরে ওই বিন্দু দেওয়া যায় এমন স্পর্শকের সমীকরণটা বের করে নিলাম। এরপর ওই সমীকরণটাকে আমরা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 এই ফরম্যাটে নিয়ে আসলাম। ফলে এই স্পর্শক এক্স অক্ষকে এবং ওয়াই অক্ষকে কোন কোন অংশে ছেদ করতেছে সেটা পেয়ে গেলাম। এরপরে এই দুটা যোগ করে দেখলাম যে আসলে এটা একটা ধ্রুবকই পাওয়া যাচ্ছে। সো এই কনসেপ্টের ম্যাথগুলাই সচরাচর স্পর্শক এবং অভিলম্ব রিলেটেড ম্যাথগুলাতে অনেকের কনফিউশন হয়ে থাকে বা একটু কঠিন লেগে থাকে। এই টাইপের প্রতিটা ম্যাথের অ্যালগোরিদমটা সেম। সো এই একটা ম্যাথ তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে নেক্সট প্রবলেমগুলো অনেক সহজ লাগবে। সো চলো নেক্সট প্রবলেমটি দেখা যাক। নেক্সট প্রবলেমটি হচ্ছে যে দেখাও যে একটি বক্ররেখার যে কোনো স্পর্শক কর্তৃক অক্ষ দুটি হতে কর্তিত অংশের বর্গের যোগফল ধ্রুবক। এই ম্যাথটা কি প্রায় পুরোপুরি আগের ম্যাথের মতোই না? দেখো আগের ম্যাথে ফাংশনটা শুধু আলাদা ছিল এবং বলা ছিল যে অক্ষ দুটি হতে কর্তিত অংশের যোগফল ধ্রুবক, এবং এখানে শুধু এক্সট্রা একটা টার্ম বলা আছে যে কর্তিত অংশের বর্গের যোগফল হলো ধ্রুবক। অর্থাৎ গত ম্যাথে আমরা যেরকম যে কোনো র্যান্ডম পয়েন্টে স্পর্শক বের করে ওটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ছেদকৃত অংশকে যোগ করছিলাম, এই ম্যাথের জন্য শুধু এই যে দুটা কর্তৃত অংশ পাবো সেটার উপর স্কোয়ার করে যোগ করতে হবে, অর্থাৎ কর্তৃত অংশের বর্গের যোগফলটা দেখাতে হবে যে ধ্রুবক। সো এর আগের ম্যাথটা আমরা যেই অ্যালগোরিদম ধরে সলভ করেছিলাম, এই ম্যাথটা ওই সেম ভাবে সলভ করব। অর্থাৎ আমরা প্রথমে একটা র্যান্ডম বিন্দু ধরে নেব যে এ বক্ররেখার উপর একটা র্যান্ডম বিন্দু হবে x1, y1। দেন এই x1, y1 বিন্দুতে আমরা প্রথমে ডেরিভেটিভ বের করব। এরপরে ওখান থেকে আমরা স্পর্শকের সমীকরণটা বের করব। এরপরে স্পর্শকের সমীকরণটাকে একটু চেঞ্জ করে নিয়ে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ছেদকৃত অংশ বা কর্তিত অংশ বের করব এবং ওটার উপর স্কোয়ার করে যোগ করে দেব। সো আগের ম্যাথের মতোই এখানে আমাদের ফার্স্ট কাজ হবে এই ফাংশনের ডেরিভেটিভ বের করা। সো এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে এখানে x টু দি পাওয়ার 2/3 অর্থাৎ x টু দি পাওয়ার n এর ফর্মুলা, অর্থাৎ পাওয়ার সামনে আসলো এবং পাওয়ার 1 কমে যাবে, অর্থাৎ 2/3 মাইনাস 1। অ্যান্ড 2/3 মাইনাস 1 এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাবো মাইনাস 1/3। সো ওটা আমি ডিরেক্টলি লিখে দিলাম মাইনাস 1/3। দেন y টু দি পাওয়ার 2/3, এখানেও x টু দি পাওয়ার n এর ফর্মুলা, অর্থাৎ পাওয়ারটা সামনে আসবে এবং পাওয়ার 1 কমে যাবে। সো এখানেও আমরা কি লিখবো 2/3 মাইনাস 1। সো এখানেও আমরা মাইনাস 1/3 পাবো এবং সাথে থাকবে অবশ্যই dy dx। এবং ডান পাশে এটা তো পুরাই কনস্ট্যান্ট, সো এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে 0। সো এখান থেকে আমরা dy dx টা বের করব। সো দেখো দুটা টার্মের মধ্যে 2/3 আছে, সো আমরা এই 2/3 টাকে বাহির করে দিতে পারি।
এরপর আমরা পাইতেছি y টু দি পাওয়ার মাইনাস 1/3 ইন্টু ডিওয়াই ডিএক্স। যেহেতু ডিওয়াই ডিএক্সটা বের করতে হবে, আমরা এই এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3 কে ডান পাশে পার করে দিই। তাহলে এটা আমরা পাবো এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3। সো এখান থেকে ডিওয়াই ডিএক্স পাওয়া যাবে x to the power minus 1/3 by y to the power minus 1/3। সো এটা আমরা যে কোনো পয়েন্টের জন্য ডেরিভেটিভ পাইলাম। আচ্ছা, সামনে এখানে একটা মাইনাস হবে আসলে, কারণ এই টার্মটা যখন ডানে আসবে এটা তো মাইনাস হয়ে যাবে। সো যে কোনো পয়েন্টের জন্য এটা আমরা ডেরিভেটিভ পাইলাম, কিন্তু আমাদের বের করতে হবে x1, y1 এর জন্য। সো ডেরিভেটিভ অ্যাট x1, y1, জাস্ট x এর জায়গায় x1 বসাবো এবং y এর জায়গায় y1 বসাবো। অর্থাৎ এটা হবে x1 টু দি পাওয়ার মাইনাস 1/3 এবং y1 টু দি পাওয়ার মাইনাস 1/3। সো আমরা যে x1, y1 বিন্দুতে স্পর্শকটা নির্ণয় করব সেটা ঢাল পেয়ে গেলাম। তাহলে ওই এক বিন্দুগামী স্পর্শক বা সরলরেখার সমীকরণ হবে y মাইনাস y1 ইকুয়াল টু ঢাল, অর্থাৎ মাইনাস x1 টু দি পাওয়ার মাইনাস 1/3 বাই y1 টু দি পাওয়ার মাইনাস 1/3 ইন্টু x মাইনাস x1। এখন আগের ম্যাথের মতোই আমরা এটাকে একটু সিম্পলিফাই করব, এরপরে x বাই a প্লাস y বাই b এই ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করব। সো এখন যদি আমরা ক্রস গুণন করি তাহলে আমরা পাবো y ইন্টু y1 টু দি পাওয়ার মাইনাস 1/3 মাইনাস y1 ইন্টু y1 টু দি পাওয়ার মাইনাস 1/3। এবং রাইট সাইডে যদি আমরা এখানে গুণন করি তাহলে এই দুটাকে গুণন করলে পাওয়া যাবে x1 টু দি পাওয়ার মাইনাস 1/3 ইন্টু x, এবং সামনে হবে একটা মাইনাস, এবং মাইনাসে মাইনাসে পরের টার্মে প্লাস চলে আসবে, এবং এটাকে গুণন করলে পাবো x1 ইন্টু x1 টু দি পাওয়ার মাইনাস 1/3। সো এটাকে দেখো, যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে y1 টু দি পাওয়ার মাইনাস 1/3। এখানে দেখো y1 এর পাওয়ার হলো এখানে 1, এখানে হলো মাইনাস 1/3। আমরা জানি সূচকের নিয়ম অনুসারে যে একই বেজের যদি দুটাই ভাবে গুণন অবস্থা থাকে পাওয়ার যোগ হয়ে যায়, অর্থাৎ এখানে আসলে 1 মাইনাস 1/3, অর্থাৎ এই দুটাকে গুণন করলে এখানে আমরা পাবো y1 টু দি পাওয়ার 2/3। রাইট সাইডে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে দেখো এখানে আমরা পাবো x1 টু দি পাওয়ার 2/3। আমরা এখন কি করব, যে x সম্বলিত টার্মগুলোকে বাম পাশে রাখবো, অর্থাৎ এই টার্মটাকে বাম পাশে নিয়ে আসলে লেখা যাবে x ইন্টু x1 টু দি পাওয়ার মাইনাস 1/3 y ইন্টু y টু দি পাওয়ার মাইনাস 1/3। এবং রাইট সাইডে x1 টু দি পাওয়ার 2/3 আগে থেকে ছিল, এবং এই টার্মটা যে বাকি থাকলো এটাকে ডান পাশে নিয়ে আসলে এটা হয়ে যাবে প্লাস y1 টু দি পাওয়ার 2/3। এখন দেখো আগের মতোই যদি আমরা ইকুয়েশন স্যাটিসফায়ার কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করি, অর্থাৎ আমরা যে x1, y1 বিন্দুটা ধরছিলাম ওটা তো এই সমীকরণের উপরেই অবস্থিত। তাহলে এখানে x এর জায়গায় বসানো যাবে x1, অর্থাৎ x1 টু দি পাওয়ার 2/3, y এর জায়গায় বসানো যাবে y1, অর্থাৎ y1 টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু হবে a টু দি পাওয়ার 2/3। এই যে দেখো তো সেম টার্মটাই পাওয়া গেছে না এখানে লেফট সাইডে যা আছে। তাহলে এই পুরোটাকে সরিয়ে, অর্থাৎ লেফট সাইড তো সেমই থাকবে, এই রাইট সাইডটাকে সরিয়ে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 2/3। সো এখন যেহেতু আমরা এই সমীকরণটাকে x বাই a প্লাস y বাই b এই ফরম্যাটে নিয়ে আসতে চাইতেছি, তাহলে ডান পাশের এই কনস্ট্যান্ট টার্মটাকে আমরা বাম পাশে নিয়ে এসে ভাগ করে দেব। অর্থাৎ আমাদের ডান পাশে আছে x ইন্টু x1 টু দি পাওয়ার মাইনাস 1/3 এবং নিচে চলে আসবে a টু দি পাওয়ার 2/3। এরপর সেকেন্ড টার্মে y ইন্টু y1 টু দি পাওয়ার মাইনাস 1/3 এবং নিচে চলে আসবে a টু দি পাওয়ার 2/3। এবং যেহেতু এই টার্মটাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম এখানে জাস্ট থেকে যাবে 1। এখন আমরা যদি এটাকে x বাই a প্লাস y বাই b বানাতে চাই তাহলে উপরে তো শুধু x থাকতে হবে, অর্থাৎ এখানে যে একটা এক্সট্রা টার্ম গুণন অবস্থায় আছে x1 টু দি পাওয়ার মাইনাস 1/3, এটাকে আসলে নিচে নিয়ে আসতে হবে। আমি যদি জাস্ট এই টার্মটাকে নিচে নিয়ে আসতে চাই তাহলে এটাকে সরিয়ে আমি যদি x1 টু দি পাওয়ার 1/3 লিখি তাহলে হয়ে যাচ্ছে না, জাস্ট সূচকের নিয়ম।
যে এখানে যদি মাইনাস থাকে এটাকে জাস্ট আমি রেসিপ্রোকাল আকারে লিখতে পারি। সিমিলারলি এখানে এই টার্মে y1 টু দি পাওয়ার -1/3 আছে, সো এটাকে সরিয়ে আমরা জাস্ট নিচে নিয়ে আসতে পারি। তাহলে এই যে সরল রেখা যেটা আমাদের x1, y1 বিন্দুতে স্পর্শক, ওটা x অক্ষকে কর্তন করতেছে এই অংশ এবং y অক্ষ থেকে কর্তন করতেছে এই অংশ। সো এখন আমাদের শুধু কর্তিত অংশ দুটার বর্গের যোগফল দেখাইতে হবে যে ধ্রুবক হয় কিনা। সো কর্তিত অংশের বর্গের যোগফল, কর্তিত অংশের বর্গের যোগফল। সো এটাকে আমরা কি লিখবো, এটা একটা কর্তনকৃত অংশ অর্থাৎ a টু দি পাওয়ার 2/3 ইন্টু x1 টু দি পাওয়ার 1/3 এটার স্কোয়ার, প্লাস এই যে y অক্ষ থেকে যে কর্তনকৃত অংশ অর্থাৎ a টু দি পাওয়ার 2/3 ইন্টু y1 টু দি পাওয়ার 1/3 এটার স্কোয়ার। এখন এখানে যদি আমরা একটু পাওয়ার সিম্পলিফাই করি তাহলে দেখো a টু দি পাওয়ার 2/3 এটার উপর যদি স্কোয়ার করা হয় তাহলে পাওয়া যাবে a টু দি পাওয়ার 4/3, x1 টু দি পাওয়ার 1/3 এটার উপর স্কোয়ার করলে পাওয়া যাবে x1 টু দি পাওয়ার 2/3। সেম ক্যালকুলেশন এই যে পরের টার্মের জন্য, যে এটাকে লেখা যাবে a টু দি পাওয়ার 4/3 এবং y1 টু দি পাওয়ার 2/3। এবং লাস্ট ম্যাথের মতোই দেখো এই যে a টার্মটা আছে এটা কিন্তু কমন আসতেছে, তাহলে থাকতেছে x1 টু দি পাওয়ার 2/3 প্লাস y1 টু দি পাওয়ার 2/3। এবং আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে a টার্ম সমান লেখা যাবে a টু দি পাওয়ার 2/3, অর্থাৎ এই পুরো টার্মকে আমরা রিপ্লেস করব এই যে উপরের এই ভ্যালুটা দিয়ে, অর্থাৎ a টু দি পাওয়ার 2/3। এখন যদি আমরা গুণন করি তাহলে a টু দি পাওয়ার 4/3 প্লাস হবে 2/3, দুটাকে যোগ করলে আসবে 6/3 অর্থাৎ জাস্ট a স্কোয়ার। তাহলে এই যে কর্তিত অংশের বর্গের যোগফল এটাও দেখো আমাদের একটা ধ্রুবক আসছে। সো এখানেও আমরা প্রুফ করলাম যে এই যে বক্ররেখা দেওয়া আছে এটা যে কোনো বিন্দুতে স্পর্শক নেওয়া হোক না কেন, ওটা যে দুই অক্ষ থেকে নির্দিষ্ট অংশ ছেদ করবে ওটার স্কোয়ারের যোগফল সবসময়ই সেম থাকবে, যেটা হবে a স্কোয়ারের সমান। লেকচারটি এই পর্যন্তই, তবে এই রিলেটেড আরো 2-3টা প্রবলেম সলভ করব যেটা আমি নেক্সট ভিডিওতে আপলোড করে দেব, কারণ এখানে এগুলো করাইতে গেলে এই লেকচারটি অনেক বেশি লেন্দি হয়ে যাবে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।